সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলে কোনো আইসিইউ শয্যা খালি নেই, শঙ্কায় কর্তৃপক্ষ। বিকল্প জরুরি বললেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ওএনজিসির অপহৃত কর্মী রিতুল শইকিয়াকে মুক্তি দিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফা। বাবাকে কুপিয়ে খুন, বর্বরচিত ঘটনায় তীব্র চাঞ্চল্য বাজারি ছড়ায়। গ্রেফতার 2 ঘাতক ছেলে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কোভিড রোগী পরিবহনের নামে মোটা অঙ্কের টাকা লুটছে রাজ্যের অ্যাম্বুলেন্স। নবদম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কাছাড়ের বাউরাখান্দিতে। মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী, গুরুতর আহত স্বামী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ধর্মের ঊর্ধ্বে মানবতা, মৃত্যুসজ্জায় মুসলমান করোনা রোগীকে কালেমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জ সহ বরাকের নাম উজ্জ্বল করলেন জুবিলিপুর কায়স্থ। গোটা দেশে আজ তার নাম উচ্চারিত হচ্ছে করিমগঞ্জের জুবিলিপুর কায়স্থ করোনা ওষুধ তৈরির টিমে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। করোনা রোগীদের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এখন আর কোনো আইসিইউ বেড খালি নেই। শুক্রবার পর্যন্ত সব আইসিইউ শয্যা ভর্তি হয়ে গেছে। ফলে এই মুহূর্তে সংকটজনক কোনো কোভিড আক্রান্তের চিকিৎসা সম্ভব নয় শিলচর মেডিকেলে। একথা জানিয়ে শঙ্কা প্রকাশ করেছে এসএমসি কর্তৃপক্ষ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া সাংবাদিকদের জানান, শিলচর মেডিকেলে কোভিড রোগীদের জন্য মোট 100 শয্যার আইসিইউ আছে। তাছাড়া রয়েছে আরও 300 জেনারেল বেড। সব মিলিয়ে 400 শয্যার ক্ষমতা রয়েছে। কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর যে ইতিমধ্যে আইসিইউ সহ 300 বেড পুরোপুরি ভর্তি। সাকুল্যে 100 জেনারেল বেডই বাকি রয়েছে। অধ্যক্ষের কথায়, বেড খালি না হওয়ার কারণ হচ্ছে আক্রান্ত বাড়ছে ভর্তির সংখ্যা, কিন্তু ডিসচার্জ হচ্ছে না ভর্তির অনুপাত অনুযায়ী। রোগী ভর্তি হচ্ছেন 50 থেকে 55 জন, অন্যদিকে ছাড়া পাচ্ছেন মাত্র 15 থেকে 20 জন। এই অবস্থা বহাল থাকলে খুব শীঘ্রই কোভিড হাসপাতাল ঘোষণা করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালকে। তাছাড়া সংক্রমিত রোগীর হার এত বেশি যে এরকম গতি থাকলে হয়তো 2-3 দিনেই 400 কোভিড বেড ফুলফিল হয়ে যাবে। ফলে করোনা পরিস্থিতি যে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সময়ের দাবি মেনে অক্সিজেনযুক্ত পৃথক কোভিড কেয়ার সেন্টার জরুরি বলে উল্লেখ করেছেন ডক্টর বাবুল বেজবরুয়া। বরাকের মানুষকেই এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সিভিল হাসপাতালে বিকল্প এমন বড় ধরনের কোভিড কেয়ার সেন্টার করা যায় কিনা এ নিয়ে প্রশ্ন উঠে এদিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিলের সুপার KH জিতেন্দ্র হাজারি জানান, যথারীতি করোনা সেন্টার রয়েছে সিভিলে। 50 শয্যার করোনা কেয়ার কেন্দ্রে বর্তমানে 33 জন রোগী রয়েছেন। তবে এখানে কোনো অক্সিজেন সুবিধা নেই, ফলে সংকটজনক রোগীর চিকিৎসা সম্ভব নয়। তবে একটি সূত্রের খবর অনুযায়ী সিভিল হাসপাতালে বড়সড় পরিসরে একটি কোভিড হাসপাতাল নির্মাণের জন্য প্রচুর জায়গা মজুত রয়েছে। তাই জরুরি পরিস্থিতিতে তা কাজে লাগানো যেতে পারে। তাছাড়া স্থানীয়দের মধ্যে একাংশের বক্তব্য, হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সিভিলকে 300 বেডের হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছিলেন। এখন তিনি মুখ্যমন্ত্রী। বর্তমানে কোভিডের এই সংকটজনক পরিস্থিতিতে এই হাসপাতালের উদ্যোগ নিলে বরাকের মানুষের জন্য জীবনদায়ী হতে পারে। অপরদিকে ওএনজিসির অপহৃত কর্মী রিতুল শইকিয়াকে মুক্তি দিল আলফা। ওএনজিসির অপহৃত কর্মী রিতুল শইকিয়াকে শুক্রবার মুক্তি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা। সূত্রে প্রকাশ, এদিন ইন্দো মায়ানমার সীমান্ত সংলগ্ন নাগাল্যান্ডের মন জেলার চাংসা বস্তি থেকে অপহৃত রিতুলকে মুক্তি দেয় আলফা। উল্লেখ্য, গত 12 এপ্রিল শিবসাগর জেলার লাকুয়াস্থিত ওএনজিসির রোমানিয়ান ওয়ার্ক ওভার রিক থেকে রিতুল সহ মোট 3 জন কর্মীকে অপহরণ করে আলফা জঙ্গিরা। কিছুদিন আগে মন জেলায় ভারতীয় সেনাবাহিনী এবং নাগাল্যান্ড পুলিশ যৌথ অভিযান চালিয়ে অন্য 2 অপহৃত কর্মী মোহিনী মোহন গগৈ এবং অলকেশ শইকিয়াকে উদ্ধার করতে সমর্থ হয়। কিন্তু সেদিন যৌথ বাহিনী রিতুলকে উদ্ধার করতে পারেনি। সেদিন রিতুলকে সেখান থেকে নিয়ে গা ঢাকা দেয় আলফা জঙ্গিরা। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি যোরহাট জেলার তিতাবরস্থিত অপহৃত রিতুল শইকিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী তার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, তাকে উদ্ধারের জন্য চেষ্টার ত্রুটি রাখবে না তার সরকার।
অপহৃত রিতুলের পরিবারকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এটুকু জানা গেছে যে রিতুল মায়ানমারে আলফার ডেরায় বহাল তবিয়তে আছেন। এদিকে কয়েকদিন আগে কয়েকটি সংবাদ চ্যানেলকে আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া জানান, রিতুল তাদের কাছেই আছে এবং খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, রিতুলের দুই সঙ্গী মোহিনী মোহন গগৈ এবং অখিলেশ শইকিয়াকে গত 24 এপ্রিল ইন্দো মায়ানমার সীমান্ত সংলগ্ন মন জেলা থেকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। অপরদিকে বাজারিছড়ায় দুই ছেলের দায়ের কূপে খুন বাবা, গ্রেফতার ঘাতক। দুই পাষণ্ড পুত্রের এলোপাতাড়ি দায়ের কূপে খুন পিতা। ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানাধীন ছোলামোনা গ্রামে শুক্রবার সকালে। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই দুই ঘাতককে গ্রেফতার করে সাফল্য লাভ করেছে বাজারিছড়া পুলিশ। বাজারিছড়া থানার ওসি এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবেদককে জানান, পুত্রের হাতে খুন হওয়া 65 বছরের হারিস আলী 3 বিয়ে করেছেন। গতকাল যখন তিনি তার বাড়ির কাছে থাকা লিচু গাছ থেকে লিচু পাড়ছিলেন, ঠিক তখন প্রথম পক্ষের দুই ছেলে নাসিমউদ্দিন ও শরীফউদ্দিন তাদের পিতাকে বলে, যেহেতু এই গাছটি সবার, তাহলে তাদের এই গাছের লিচুর বাগ কেন দেওয়া হয় না। এ নিয়ে পিতা ও দুই পুত্রের মধ্যে বাকবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছে এক সময় দুই পুত্র মিলে পিতার উপর প্রাণঘাতী হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তারা জন্মদাতা পিতার উপর কূপ বসায়। মাথায় একাধিক কূপের ফলে মাথা চৌচির হয়ে যায়। শরীরের এমন কোনো জায়গা নেই যে আঘাতের চিহ্ন নেই। এদিকে কেউ এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হিসেবেও চাউর করেছেন। অনেকেই বলছেন হারিস আলী পুরনো বিজেপি কর্মী, আর এবারও হারিস আলী বিজেপি করেছেন, তবে তার ছেলেরা কংগ্রেস দলের হয়ে কাজ করছে। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে অবৈধ সম্পর্ক। এদিকে ঘটনার পর বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিংহ, SIL জুটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনার 2 ঘন্টার ভেতরেই ঘাতক দুই ভাইকে গ্রেফতার করে বর্তমানে এদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এই ঘটনার পেছনে আসল রহস্য কী তা পরিষ্কার হবে পুলিশের নিরপেক্ষ তদন্তেই। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে কোভিড রোগী পরিবহনের নামে মোটা অঙ্কের টাকা লুটছে রাজ্যের অ্যাম্বুলেন্স। বর্তমান করোনার ক্রান্তিকালে মানুষের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে গুয়াহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্স চক্র মোটা অঙ্কের টাকা লুট করছে। সামান্য 4-5 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে মহানগরীতে কোভিড রোগীদের আনার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চক্র সর্বোচ্চ 4,000 টাকা আদায় করছে। একাংশ অ্যাম্বুলেন্স অপারেটরের এই লুণ্ঠন সবাইকে বিস্মিত করছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের দৃষ্টি আকর্ষণ করেছেন বহু সংখ্যক ভুক্তভোগী কোভিড রোগীর পরিবার। শুধু গুয়াহাটি নয়, যোরহাট থেকে কোনো কোভিড রোগীকে জরুরি ভিত্তিতে গুয়াহাটি আনতে হলে লুবি অ্যাম্বুলেন্স অপারেটরকে সর্বোচ্চ 45,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, রাজ্যের বিভিন্ন স্থান থেকে এভাবে করোনা আক্রান্ত রোগীদের গুয়াহাটিতে নিয়ে আসার পর সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স অপারেটর টাকা কড়ির কোনো রসিদ বা বিল দেয় না। এখন পর্যন্ত সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ বর্তমান জটিল সময়ে স্বাভাবিক উপায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না। মানবিক মূল্যবোধকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে অ্যাম্বুলেন্স অপারেটরদের এরকম আচরণ মোটেই প্রত্যাশিত নয়। গুয়াহাটি মহানগরীর শিলপুকুরস্থিত এক ভুক্তভোগী পরিবারের বক্তব্য অনুযায়ী মাত্র 4-5 কিলোমিটার দূরবর্তী GS রোডের নেমকেয়ার হাসপাতালে কোভিড রোগীকে নিতে গিয়ে অ্যাম্বুলেন্স চালককে 3,000 টাকা দিতে হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবার যোগাযোগের নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি বলে তারা উল্লেখ করেন। এদিকে এসব ব্যাপারে একাংশ অ্যাম্বুলেন্স অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পৃথক পৃথক বক্তব্য রেখেছে। কেউ বলেছে 12,000 টাকা, কেউ বা 15,000 টাকা, আবার কেউ বলেছে 10,000 টাকা আদায় করার কথা বলেছে। যেসব অ্যাম্বুলেন্সে এসির ব্যবস্থা আছে সেই সব অ্যাম্বুলেন্সে সঙ্গত কারণে আরও অধিক ভাড়া আদায় করা হচ্ছে। এর থেকে এটা প্রমাণ হয় যে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অ্যাম্বুলেন্স পরিষেবার উপর। ফলে অ্যাম্বুলেন্স অপারেটররা ইচ্ছেমতো কোভিড রোগী পরিবহনের নামে অর্থ আদায় করছে। সব মিলিয়ে সংশ্লিষ্ট রোগীর পরিবার বিপন্ন হচ্ছেন। শুধু কোভিড রোগী নয়, অন্যান্য রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে যাদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন
তাদের কাছ থেকে এরকম মোটা অঙ্কের টাকা আদায় করছে। এই ব্যাপারে সরকার আশু পদক্ষেপ না নিলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা আরও বাড়বে, যা সহজেই অনুমেয়। অপরদিকে মেডিকেলে মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়ছেন স্ত্রী, গুরুতর আহত স্বামী। নবদম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা বাউরাকান্দিতে। জমি বিবাদের রেশ মেটাতে নবদম্পতিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল প্রতিবেশী এক পরিবার। নীরবে রাতে নববধূর ঘরের বিছানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নবদম্পতিকে জীবন্ত শেষ করার প্রয়াস প্রতিবেশীর। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়ছেন নববধূ, গুরুতর আহত হয়েছেন স্বামীও। এই নেক্ষারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে কচুদরম থানার অন্তর্গত বাউরিকান্দি প্রথম খণ্ডে। ঘটনা নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এই ধরনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের জোরালো দাবি তুলেছেন। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত পরিবারের আত্মীয়রা বলেন, বৃহস্পতিবার রাত অনুমান 9:30 নাগাদ বছর 60 এর জিয়াউদ্দিন লস্করের পরিবারের উপর আক্রমণ করে প্রতিবেশী এক পরিবার। জিয়াউদ্দিনের পুত্র আব্দুল আহাদ লস্কর ও তার স্ত্রী শাহনাজ আক্তার লস্করকে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে রাতে তাদের ঘরে পেট্রোল ভর্তি বোতল ডিল মেরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর দেশলাইয়ের কাঠি দিয়ে বোতলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বিছানায় থাকা শাহনাজ আক্তারের শরীরে আগুন ধরে বিছানার কাপড় ও শাহনাজ আক্তারের পরিহিত কাপড়ে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তা দেখে ভয়াবহ আগুন নেভাতে স্ত্রীকে জড়িয়ে ধরলে গুরুতর আহত হন স্বামী আব্দুল আহাদও। এতক্ষণে অগ্নিদগ্ধ হয়ে অবস্থা শোচনীয় হয়ে পড়ে স্ত্রীর। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে 2 জনকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কচুদরম পুলিশ। শাহনাজ আক্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর থাকায় স্বামীকেও শিলচর মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলের আইসিইউতে ভর্তি রয়েছেন শাহনাজ আক্তার। শুক্রবার ঘটনার মূল দোষী প্রতিবেশী মতিবুর রহমান লস্কর, আনোয়ার হোসেন লস্কর, আবুল হোসেন লস্কর, আনসারুল লস্করকে গ্রেফতারের দাবিতে সরব হন একাংশ গ্রামবাসী। অনতিবিলম্বে এদের গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দেন আহত পরিবারের আত্মীয়স্বজন ও একাংশ গ্রামবাসী। উল্লেখ্য, 2 পরিবারের মধ্যে গত কদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে। এর আগে একইভাবে মতিবুর রহমানের টিম জিয়াউদ্দিনের পরিবারের উপর আক্রমণ চালায়। এতে জিয়াউদ্দিন ও তার সন্তানেরা জখম হন। জিয়াউদ্দিনের মাথায় আঘাত হওয়ায় এখনও গুরুতর অবস্থায় গুয়াহাটিতে চিকিৎসারত। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে জিয়াউদ্দিনের পরিবারের উপর আরেক ভয়ঙ্কর আক্রমণ চালালো দুষ্কৃতীরা। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো মতে কথা বলতে গিয়ে অগ্নিদগ্ধ নববধূ শাহনাজ তার ঘটনার মূলে উপরোক্ত অভিযুক্তদের দায়ী করেছেন। অপরদিকে ধর্মের ঊর্ধ্বে মানবতা, মৃত্যুসজ্জায় মুসলমান করোনা রোগীকে কালেমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক। সব ধর্মের সমন্বয় ভারতের ঐতিহ্য, অথচ বর্তমানে ধর্মীয় হানাহানির খবর প্রায়শই সংবাদ শিরোনামে চলে আসে। তবে সেগুলি যে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়, তা প্রমাণ করে দিলেন কেরলের চিকিৎসক রেখা কৃষ্ণা। মৃত্যু পথযাত্রী এক মুসলমান করোনা রোগীর কানে কলেমা পড়ে শোনালেন তিনি। দিন কয়েক আগে কেরলের পোলাক্করের প্রথমবীর সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হন করোনা আক্রান্ত এক মুসলমান মহিলা। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা, তিনি ওই মহিলার চিকিৎসা করছিলেন। আইসিইউতে ছিলেন রোগী, তবে কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই করোনা রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়। পরিজনদেরও সে কথা জানিয়েছিলেন তিনি। যেহেতু করোনা আক্রান্ত, তাই ওই মহিলার সঙ্গে পরিজনদের কেউ দেখা করতে পারছিলেন না। এদিকে একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে, ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কলমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কলেমা পড়া মাত্রই রোগী গভীর শ্বাস নেন, তারপরেই মৃত্যু হয় তার। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। সংক্রামক এই রোগ থেকে বাঁচতে আক্রান্তদের থাকতে হচ্ছে নিবৃত্তবাসে। সেক্ষেত্রে কিছুদিনের জন্য হলেও পরিজনদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে। মৃত্যু পথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনরা। সেই সময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মুসলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ বলে হিন্দু চিকিৎসকের এহেন আচরণ যে যথেষ্ট প্রশংসাযোগ্য, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে করিমগঞ্জ সহ গোটা বরাকের নাম উজ্জ্বল করলেন জুবিলি পুরকায়স্থ। আজ গোটা দেশে তার নাম উচ্চারিত হচ্ছে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নাম হবে না কেন? করোনা আক্রান্তদের চিকিৎসায় তৈরি 2DG ঔষধের নামের সঙ্গে জড়িয়ে আছে জুবিলি পুরকায়স্থের নাম।
করিমগঞ্জ মহিষাসনে তার মূল বাড়ি। লঙ্কাই রোডে মায়ের সঙ্গে ভাড়া থাকতেন হেনা ভট্টাচার্যের বাড়িতে। এখন মানুষের মুখে মুখে তার নাম। বর্তমানে তিনি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের বিজ্ঞানী। ডিআরডিওর শাখা সংগঠন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যে টিম এই ঔষধ তৈরিতে জড়িত ছিল, সেই টিমের সদস্য মহিষাসনের দেউতলির জুবিলিপুর কায়স্থ করিমগঞ্জের লঙ্গাই রোডের নির্জরকান্তি পাল বলেন, আমরা তার সাফল্যে খুবই গর্বিত। মাকে নিয়ে ও থাকত। আর্থিকভাবে ওরা দুর্বল ছিলেন। আমরা যতদূর সম্ভব সহযোগিতা করেছি। ওই সময় কসমোপলিটন ক্লাব সদস্য গড়ে উঠেছে। ক্লাবের তরফে আমরা সহযোগিতা করেছি। 90-এর দশকে করিমগঞ্জ কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করে প্রথম শ্রেণীতে ও প্রথম হয়েছিল। সম্ভবত ওর বায়োসায়েন্সে অনার্স ছিল। এরপর জুবিলি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভালো ফল করে তেজপুরে ও প্রথম চাকরি করে। এদিকে ওর জেঠতুতো দাদা কালাচাঁদপুর কায়স্থ বলেন, পড়াশোনার জন্য ওরা বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল। আরও জানা গেছে বাবা প্রয়াত সুদর্শনপুর কায়স্থ। মায়ের সঙ্গে জুবিলি বর্তমানে দিল্লিতে রয়েছেন। দেউতলি এলপি স্কুলে পড়াশোনা করেছেন, এরপর পাতু হাই স্কুলে। 1993 সালে মাধ্যমিক পাশ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন দিন কয়েক আগে দিল্লিতে যখন এই ঔষধ বাজারজাত করেন, তখন তাদের সঙ্গে তিনি ছিলেন। অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন ঔষধটি নির্মাণ।